সরি রাশেদ খান, রাশেদ আমি কিন্তু কঠিন বক্তব্য বা জোরালো বক্তব্য আমরা শুনছি না। রাশেদ, রাজনীতিতে অভিজ্ঞতা আছে, এরকম কাউকে সরকারের দরকার ছিল, আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এইজনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এইজনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি করছেন তারা তো অপশন না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হবে না তাদের, না তাই না? একজন ব্যক্তি তিনি 3টি মন্ত্রণালয় চালাচ্ছেন, 2টি চালাচ্ছেন, কেউ কেউ 4টি চালাচ্ছেন। একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয়। যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান, অন্যথায় কিন্তু দেখেন 2 মাস সবেমাত্র এখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। তো এজন্যই আমরা বলছি, কারণ এই সরকার যাতে রাষ্ট্র সংস্কারে সফল হয়, অন্যথায় এই 17 জন ব্যক্তির মাধ্যমে 18 মাস 2 বছর টেনে নেওয়া সেটি খুবই কঠিন হবে। তো সেই জায়গা থেকে সমালোচনা এইভাবে এসেছে যে বিপ্লবী সরকারের চেহারাটা আসলে বিপ্লবী যারা বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসানো দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো যেমন একজন বললেন যে ভারতে এইবার আমরা ইলিশ পাঠাবো না, আমরা দুঃখ। সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না? সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না, 3 দিন পর ইলিশ পাঠাতে পারবে না? মানে সোমবার দিন আইসো বলতে হবে আজকে শনিবার? মানে একটা লোক ধরেন, মানে সরকার কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো? মানে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে? মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত হয়, শুধু একটি রাশেদ আপনি বলেন, দেখেন শুধু একটি বিষয় না, বিষয়টা হলো দেখেন এই যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাই কমান্ড বলেন, শেখ পরিবারের বলেন, এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কোথায়? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, এই যে রাঘব বোলরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনীর হাতে 626 জন তারা নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই তালিকা আমরা বারবার বলছি, আশরাফ ভাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, অন্যরা বলছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। বরং প্রতিদিন খবর আসছে যে অমুক পালিয়ে গেল, তমক পালিয়ে গেল, সীমান্ত দিয়ে এত টাকায় পালিয়ে গেল। অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে। সেই কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছু বিপ্লবী হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ধীর গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে মূলত বলা হয়েছে যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে দলগুলোর সহযোগিতা নেন। কিন্তু দেখেন যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে। কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় আমরা জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, আমরাও করছি, অন্যরাও করছে। রাশেদ খান, আমি আবার আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ, প্রথম কথা হচ্ছে যে রাশেদ আমার পাঠটা শুনে, আমার পাঠ প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল, কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই। আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না, তবে আসবো আমি আপনার কাছে। আপনি কি এর দুই লাইন বলতে চান? এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম নাকি আপনারা আসলে? বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা। এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো যখন সহযোগিতা চাওয়া হচ্ছে আমরা কেন সহযোগিতা করব না? কারণ আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক। তো আমরা তো এইভাবে রাজপথে
পক্ষে থেকে মিছিল মিটিং করে বা তারা যাতে রাষ্ট্র সংস্কার করতে পারে, আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। এবং একই সাথে সমালোচনা না করলে তো আসলে যেই হোক না কেন কর্তৃত্ববাদী হয়ে যায়, সে মনে করে তার সিদ্ধান্ত সঠিক। ডক্টর ইউনূস স্যার কিন্তু নিজেই বলেছেন যে আমাদের ভুলগুলো আপনারা সমালোচনা করবেন, যে কারণে কিন্তু আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করি বা আমরা শুধরানোর সুযোগ সৃষ্টি করে দিই। ভবিষ্যৎটা ঠিক করার জন্য আপনারা কি কারো সাথে জোট করবেন, বিশেষ করে ইসলামী কোনো দলের সাথে বা ইসলামী কোনো জোটের সাথে, এরকম ভাবে আপনারা চিন্তা করছেন না? মানে আপনারা যদিও বলছেন যে সবার অধিকার আপনারা সমানভাবে দেখবেন, তো সেই ক্ষেত্রে এটা কোনোভাবে সাংঘর্ষিক হবে কিনা, বা আপনারা মনে করেন কিনা যে এটা সাংঘর্ষিক হলেও হতে পারে? যদিও সব ইসলামিক দলই, আমি যতটা জানি যে সব ইসলামিক দলই সবার অধিকারের কথাই বলে, আপনাদের ব্যাপারটা কিরকম? আপনারা জোট করার ক্ষেত্রে বা দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় দল ছিল, যেহেতু এই মুহূর্তে তারা গণহত্যার দায়ে এক ধরনের রাজনীতি থেকে তারা দূরে রয়েছে। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আর চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করুক। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রশ্ন কিন্তু সামনে এসেছে, এবং সেই জায়গায় যেহেতু বিএনপি একটি বড় দল, জামাত ইসলাম একটি বড় দল, আরো কয়েকটি ইসলামিক দল রয়েছে, তারা বেশ বড় দল, সাংগঠনিক কাঠামো বেশ শক্তিশালী, এবং গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি। আমরা যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এই যে গণ অভ্যুত্থানের বীজ, এটি তো আমরাই বপন করেছিলাম। এবং 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি জেলে গেছেন, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক ভূমিকা রেখেছি। তো এখন যেহেতু রাজনীতির মাঠ নতুন ভাবে এক ধরনের সূচনা হয়েছে, বলা যায় যে এইখানে বিরোধী দল কে হবে সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে যেটি মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে আপনার বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং একটি শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকবে না। সেই জায়গায় আমরা যতদূর শুনছি যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো তারা একটি জোট গঠন করবে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে যে কি করা যায়, কিন্তু চূড়ান্ত ফয়সালা এখনো পর্যন্ত হয়নি। তবে আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণা কিন্তু এখনকার না, এটি যে 31 দফা ছিল সেখানেই কিন্তু জাতীয় সরকারের কথা বলা হয়েছে। যেহেতু এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনে ছিলাম, একসাথে কাজ করেছি, সুতরাং আগামীতে সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা বিএনপির সাথে ইলেকশন করব, নাকি ইসলামিক দলগুলোর সাথে ইলেকশন করব, নাকি বাম দলগুলোর সাথে, নাকি আমরা এককভাবে 300 আসনে প্রার্থী দিব। তবে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা আগামীতে আমরা 300 আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রার্থী দিব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এই আলোচনা আছে 300 আসনে আপনারা প্রার্থী দিবেন, এই আলোচনা আপনাদের মধ্যে আছে। সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না? সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না, 3 দিন পর ইলিশ পাঠাতে পারবে না? মানে সোমবার দিন আইসো বলতে হবে আজকে শনিবার? মানে একটা লোক দলের, মানে সরকার কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো? মানে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে? মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত হয়, শুধু একটি রাশেদ আপনি বলেন, দেখেন শুধু একটি বিষয় না, বিষয়টা হলো দেখেন এই যে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাই কমান্ড বলেন, শেখ পরিবারের বলেন, এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কোথায়? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, এই যে রাঘব বোয়ালরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনীর হাতে 626 জন তারা নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই তালিকা আমরা বারবার বলছি, আশরাফ ভাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, অন্যরা বলছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। বরং প্রতিদিন খবর আসছে যে অমুক পালিয়ে গেল, তমুক পালিয়ে গেল, সীমান্ত দিয়ে এত টাকায় পালিয়ে গেল। অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে। সেই কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছু বিপ্লবী হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ধীর গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে মূলত বলা হয়েছে যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে দলগুলোর সহযোগিতা নেন। কিন্তু দেখেন যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না, এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে। কিন্তু
তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় সেটি রাশেদ আমরা খান, জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, রাশেদ খান, আমরাও আমরা করছি, অন্যরাও করছে। রাশেদ খান আমি আবার তবে আসবো। আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো, সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ প্রথম কথা হচ্ছে যে রাশেদ, চক্রান্ত হয়েছে, রাশেদ, আমরা ছুটে আমার গিয়েছি। আমার যখন আমার সচিবালয়ে আমার সচিব পাঠটা করার শুনে, চক্রান্ত করে গেছি, আমার পাঠ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে আমরা যে, তো- আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল। কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই, আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না। তবে আসবো আমি আপনার কাছে। আপনি কি এর দিলেন বলতে চান এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম, নাকি আপনারা আসলে? বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা, এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার